আজ নর্থ বেঙ্গল রাইডের দ্বিতীয় দিন। প্রথম এপিসোডে তোমাদের দেখিয়েছি বাড়ি থেকে 548 কিমি বাইক চালিয়ে শিলিগুড়ি আসার গল্প। আর আজ দেখাবো আমার জন্য একটা কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হওয়ার গল্প। যে গল্পের নায়ক প্রথমবারের জন্য পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাকে কখনো ভয় পেয়ে, কখনো ভালোবেসে, আবার কখনো নিজের মনের কাছে নিজেকে জোর দিয়ে এগিয়ে চলেছে। রে বাপ রে বাপ, কি রাস্তা এটা! মারাত্মক ডেঞ্জারাস রাস্তা, ডবলে খুব চাপ, খুবই চাপ। পাহাড়ি অজানা অচেনা রাস্তা যে কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে। চলো তাহলে জীবনে ঝুঁকি নিয়ে আজকের এই অ্যাডভেঞ্চারপূর্ণ ভয়াবহ পাহাড়ি রাস্তাকে উপলব্ধি করা যাক। এই বাইক ট্রিপে আমার সব থেকে কষ্টকর বিষয় হলো এইটাই, এই লাগেজ বাঁধা। ভাই লাগেজ বাঁধার সময় মাথা পুরো খিচকে যায় আমার। মানে একবার বাঁধবো, দেখলাম যে সরে সরে যাচ্ছে, আবার খুলতে হবে, আবার বাঁধতে হবে। এই একটা আমার কাছে বেশ কষ্টকর বিষয়। যাই হোক, লাগেজ টাগেজ বেঁধে নেই। আজকের আমাদের ডেস্টিনেশন বিজনবাড়ি। শিকারিকে পুরো সাজানো গোছানো কমপ্লিট, মানে ব্যাগ প্যাকিং ডান। এবার আমরা শিলিগুড়িকে টাটা বলে চলে যাব বিজনবাড়ি। আমরা ছিলাম এই হোটেলটায়, হোটেল TSA। চলো হর হর মহাদেব বলে আজকে জার্নি শুরু করে দিলাম। শিলিগুড়ি জাংশনের এখানে, মানে বাস স্ট্যান্ডের এখানে প্রচুর জ্যাম। মানে এই জায়গাটা বেশ জমজমাট, মানে কালকে আমি দেখেছিলাম। আর এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডের এখানে অনেক হোটেল রয়েছে। আমরা কালকে যে হোটেলে ছিলাম, ভাই কষ্ট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে নিয়েছিলাম। অতটা ভালো হোটেল না, বেকার হোটেল, প্রচুর নোংরা হোটেল, একদম বেকার। তো যাই হোক, শিলিগুড়িকে টাটা বলে এখন আমরা সামনের দিকে এগিয়ে চলি। আজকে কিন্তু সেই ভিউ পাবে, সেই ভিউ পাবে। তোমরা বলতেই পারো আজকে কিন্তু আমার কঠিন পরীক্ষা, কারণ পাহাড়ে রাইড করব, তাও আবার ডবলে। একটা ট্রেন যাচ্ছে শিয়ালদা থেকে, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা এখন রয়েছি খাপরাইল মাটিগোড়া রোডে, যেটা আর কি কার্শিয়াং হয়ে যাবে। আমরা কার্শিয়াং, সোনাদা, ঘুম, দার্জিলিং এইগুলো হয়ে তারপরে যাব বিজনবাড়ি। সো আমি চলে যাব রাইট সাইডে কার্শিয়াং, দার্জিলিং সব এই রাইট সাইডে। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো টাইমিংটাই বলা হয়নি। আমরা বেরিয়েছিলাম 7:50-এর দিকে, এখন বাজে 8:09। শিলিগুড়ির ওখানে হালকা একটু জ্যাম খেলাম, ওখানে 10 মিনিট লেট হলো। কখন আমি ডেস্টিনেশনে পৌঁছাবো সেটা বড় কথা নয়, বড় কথা এটাই যে কখন আমি পাহাড় দেখতে পাবো। বস, যেটার জন্য পাহাড় প্রেমীরা অনেক দিন ধরে অপেক্ষায় বসে থাকে, যেটার জন্য আকুল বাকুল করে, সেই পাহাড়কে কখন দেখতে পাবো। পাহাড় মানে আমার মন খারাপের প্যারাসিটামল। এতদিন পাহাড়ে এসেছি বস আমি 4 চাকায় করে, তাও আবার অন্যের সেটা। এবার নিজের বাইকে করে পাহাড় ভ্রমণ করছি ভাই, আলাদাই ফিলিংস হচ্ছে, আলাদাই ফিলিংস। চলো, এখান থেকে মিরিক দেখাচ্ছে 33, শুকনা দেখাচ্ছে 5, পাংখাবাড়ি দেখাচ্ছে 9.6। আর দুপাশে অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। চা বাগান তো থাকবেই, পাহাড়ের মেন সৌন্দর্য এই চা বাগান, আর আমাদের বাংলার গর্ব চা। যখন আমরা 4 চাকাতে করে ঘুরি তখন ভাই এই ভিউটা পাই না, কারণ এই যে খোলামেলা ভিউটা, এই ভিউটা যাতায়াতের সময় দেখতে পাই না, কারণ ওই যে গাড়ির ওই বুঝতেই পারছো ছাদ রয়েছে, তো তার জন্য দেখতে পাই না। কিন্তু এখন ভাই পুরো খোলা আকাশ, তো এখন যে ভিউটা পাচ্ছি বস, সেরা বস, সেরা। যত সামনের দিকে এগিয়ে চলেছি মনে হচ্ছে না পাহাড় আমাদের কাছে চলে আসছে আপনা আপনি। দেখো এখন কিন্তু স্পষ্ট হচ্ছে, একটু আগে আবছা দেখা যাচ্ছিল, যত কাছে আসছি তত যেন স্পষ্ট হচ্ছে। ওফ, নিচে চা বাগান, তারপরে এরকম সুন্দর রাস্তা, দুপাশ দিয়ে গাছপালা, দূরে পাহাড়। ও বস, কি লাগছে ভাই! আহারে, বেচারার পা কেটে গেছে, কি কষ্ট। গাড়িতে কেটে গেছে। ওয়েলকাম টু দার্জিলিং। কার্শিয়াং এখান থেকে 13 কিমি। চলো, আমরা শিলিগুড়ি থেকে এখন দার্জিলিংয়ে এন্টার করলাম। এটা দার্জিলিং জোন। এখানে কি কোনো কিছু দেখাতে হবে? বাইকের কিছু লাগবে? হ্যাঁ, 10 টাকা। এই জন্য টাকা সবসময় সঙ্গে রাখতে হয়, নাহলে। ঠিক আছে, কালকে হোটেলের ওখান থেকে
টাকা কালেক্ট করেছিলাম, তাই জন্য বেঁচে গেছি। হার হার মহাদেব বলে এবারে জার্নি কঠিনতম হবে। পাহাড়ি রাস্তায় উঠে গেছি আমরা। আচ্ছা, নিচের রাস্তাটা কি ছিল দাঁড়া ভাই রে, একটা টার্নিং উঠতেই ফেটে গেছে। এখানে একটু লোকেশান নিয়ে কি প্রবলেম হলো দেখি। রোহিণী টিকারে নিচ থেকে যেতে হবে, নিচের থেকে যাই। সবাই উঠছে না, ওই দিক দিয়ে যাচ্ছি আমি, ভুল রাস্তায় এসে গেছি আমি, ভুল রাস্তায় উঠে গেছি। ভুল রাস্তা না, এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা বেশি খাড়াই দেখছি। আমি তো ভাই ফার্স্ট গিয়ারে রয়েছি, প্রচুর খাড়াই এখানে। যেহেতু আমার এখনও পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস হয়নি, তো সেহেতু খাড়াই রাস্তা একটু ডিফিকাল্ট। পাহাড়ি রাস্তায় কোনো দিন চালাইনি, তো একটু প্রবলেম হবে এই উঁচু উঁচু জায়গাগুলো দেখে। তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপরে তো আমি উঠবই না, আস্তে আস্তে যাব। পাহাড়কে তো দেখতে পাচ্ছি, কিন্তু তার থেকে বড় কথা হলো এই পাহাড়ি রাস্তায় রাইড করে ওপরে ওঠা, এটা বেশ চ্যালেঞ্জিং। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে যাব, যখন গাড়ি ঘোড়া থাকবে অনেক তখন আমি নিজেকে সেইভাবে কন্ট্রোল করতে হবে, শিখতে হবে আমাকে। এখন আমার কাছে তো একটা চ্যালেঞ্জিং, কারণ এই যে পাহাড়ি রাস্তা, ওপরের দিকে ওঠা নিচের দিকে নামা দুটোই চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জিং রাস্তাকে চ্যালেঞ্জের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 58 কিলোমিটার এরকমভাবে আমাকে পাহাড়ে রাইড করতে হবে, যেটা ঘড়িতে দেখাচ্ছে 3 ঘন্টা, কিন্তু সেটা আমার 6 ঘন্টা লাগবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। আমরা এখন রয়েছি রোহিণীতে। বেসিক্যালি দেখো, আমি লোকেশান বলার পরিস্থিতিতে নেই, সত্যি কথা বলছি। আমার একদিকে ফাটছে, একদিকে ভালো লাগছে, তাই আস্তে আস্তে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আস্তে আস্তেই যাই, নো তাড়াহুড়ো, কোনো রিস্ক নেই ভাই। যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে যাব। তবে হ্যাঁ, দাঁড়াতে গেলে ওই খাড়াই রাস্তায় দাঁড়ালে হবে না, কারণ গাড়ি ঘোড়া চলছে তো কখনোই পসিবল না। আর গাড়ি গড়িয়ে যাবে নিচের দিকে, ব্যালেন্স করতে পারবো না। ফেটে যাচ্ছে ভাই, ফেটে যাচ্ছে। আমি যে পাহাড়ের ফিলটা নেব, সেই ফিলটা আর নেই ভাই। এখন বুকের মধ্যে যে জলটুকু রয়েছে, সেই জলটুকু শুকিয়ে যাচ্ছে ভাই। এই টার্নিংগুলো ঘুরতে গিয়েই পুরো ফেটে যাচ্ছে ভাই, পুরো ফেটে যাচ্ছে। ঠিক আছে, চলো, বাবা মহাদেব সঙ্গে আছে, কিচ্ছু হবে না। এই আশা, এই ভরসা নিয়েই সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন কার্শিয়াংয়ে এন্টার করলাম। সামনে লেখাই রয়েছে ওয়েলকাম টু কার্শিয়াং। এখানে একটা ছোটোখাটো ঝর্ণা বইছে ওই যে সামনে। এবার আমি বুঝতে পারছি পাহাড়ি রাস্তায় যারা 4 চাকা চালায়, ড্রাইভারগুলো কি রিস্কে চালায়, আর কেনই বা এত টাকা নেয় তারা। এই যে ধরো শিলিগুড়ি থেকে কিংবা এনজিপি থেকে দার্জিলিং যাচ্ছ, 5000 টাকা, 4000 টাকা, 4500 টাকা গাড়ির ভাড়া কেন নেয়, এবার আমি ভালোভাবে বুঝতে পারছি। কারণ যারা একবার পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবে, ড্রাইভ করবে, তারা বুঝে যাবে যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো মুখের কথা নয় বস, ওই বলে দিলাম আমার হয়ে গেল, একদমই নয়। রে বাবা, কি টার্নিং রে ভাই, ফেটে হাতে চলে আসছে দেখে। যারা পাহাড়ে গাড়ি চালায়, যারা বাইক রাইড করে ঘোরে কিংবা অন্যান্য গাড়ি চালায়, সে 4 হুইলার হোক যাই হোক সব কিছু, ভাই হ্যাটস অফ তোমাদেরকে, হ্যাটস অফ। কারণ এই যে পাহাড়ি রাস্তা, সেই রাস্তাতে তোমরা এইভাবে উঠছো নামছো, ভাই নট এ জোক। যারা চালায় তারা জানে। আমি এই চালাচ্ছি বলে আমি বুঝতে পারছি যে তোমরা কিভাবে চলাফেরা করো। হ্যাটস অফ জাস্ট। সামনের ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছে। কার্শিয়াংয়ের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ উপরে। সত্যি লাভলি ভিউ।
কার্শিয়াংয়ের। লেফট সাইড দিয়ে উঠতে অতটা চাপ হচ্ছে না, রাইট সাইড দিয়ে যখন উঠছি তখন তো বুঝতে পারছি না যে কিছু আছে কি নেই, কোনো গাড়ি আসছে কিনা, পাস করছে কিনা। আমাদের ডেস্টিনেশন থেকে এখনও আমরা 47 কিমি দূরে রয়েছি। পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা গেছে দেখতে পাচ্ছ, কিন্তু এই টয় ট্রেনের রাস্তাটা চলে না, অকেজো হয়ে আছে। কারণ দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিং করে রাখা টয় ট্রেনের রাস্তার উপরে, তো সেহেতু এটা অকেজো বুঝতে পারলাম। আর এই হলো কার্শিয়াংয়ের সিটিটা, যে কার্শিয়াং আর কি, সেই কার্শিয়াংটা। ভাই রে, তোমাদের যে একটু দেখাবো, বোঝাবো, বলবো, তার আগেই গাড়ি এসে যাচ্ছে আর মোড় এসে যাচ্ছে। যাক গে একটু শান্তি পেলাম এই ইন্ডিয়ান অয়েলটা দেখে। ভাই একটু পেট্রোল ভরাতে হবে এবার। যাই হোক, পেট্রোল ভরানো কমপ্লিট। আবার আমাদেরকে খাঁড়াই উঠতে হবে উপরের দিকে, কার্শিয়াং স্টেশন, যেটা টয় ট্রেনের জন্য। এখন সকাল 9টা 15, এখন অনেকে স্কুলে যাচ্ছে, সামনে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে স্কুটি চালিয়ে। কার্শিয়াংয়ের এখানে একটু জনবসতি বেশি, তো তার জন্য একটু কনজেস্টেড এখানে। কার্শিয়াংটাও কিন্তু সুন্দর জায়গা। আমি কার্শিয়াংয়ে কোনো দিন স্টে করিনি, কোনো এক সময় এসে অবশ্যই কার্শিয়াংয়ে স্টে করব এবং কার্শিয়াংয়ের একটা স্পেশাল ভ্লগ তোমাদের সামনে তুলে ধরবো। ওপরে যত উঠছি তত ঠান্ডা বেশি লাগছে, হাত কনকন করা শুরু হয়ে গেছে। পাইন ফরেস্টের দেখা মিলল। আজকের জার্নির প্রথম পাইন ফরেস্ট দেখতে পেলাম। হাতটা জমে যাচ্ছে, ঠান্ডা ওপরে, মারাত্মক ঠান্ডা। আমি গাড়ির পেছনে কেন যাচ্ছি জানো? গাড়িগুলো যেভাবে যাচ্ছে আমি ওদেরকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এই জন্য আমি 4 চাকাগুলোর পেছনে রয়েছি। আস্তে আস্তে কিন্তু যতটা ওপরের দিকে উঠছি ততটাই কিন্তু আমাদের সাহসটা বেড়ে যাচ্ছে, আলাদাই মোটিভেশন পাচ্ছি, এনার্জিটা বেড়ে যাচ্ছে। এই যে এনার কথা বলছিলাম, 60 বছর বয়স এই মহিলাটার, এত বয়স্ক মহিলা, সে কিভাবে স্কুটি চালিয়ে উপরের দিকে উঠছে, এটাই হলো মোটিভেশন। শিলিগুড়ি থেকে মাত্র 40 কিমি এসেছি, 40 থেকে 45 কিমি, এখনো 37 কিমি বাকি বিজনবাড়ি। পাহাড়ি রাস্তায় 1 কিমি উঠতে যতটা টাইম লাগছে, আর যেরকম রিস্কে উঠছি ভাই, 10 কিমির ফিল দিচ্ছে পুরো। যাই হোক, এখন একটু দাঁড়িয়েছি ওই যে পেছনের দোকানটাতে, ওখানে একটু ম্যাগি ট্যাগি যাও কিছু একটা খাবো এখন। আর ভাই আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, শুধুমাত্র আমার না, পেছনে ও বসে আছে, ওরও ভয় লাগছে, আমারও ভয় লাগছে। মানে আমি যখন উঠছিলাম প্রথমে, যখন টার্নিংটা দিয়ে, তখন ভাবছিলাম যে না, আমি আবার ব্যাক করি, আমি পারবো না হয়তো। তারপরে নিজেকে একটু আশ্বাস দিলাম যে হ্যাঁ পারবো, এইভাবেই আমাকে শিখতে হবে। তো এখন আপাতত কার্শিয়াংয়ে রয়েছি, এখান থেকে আরও 37 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগবে আমার জন্য, অন্তত পক্ষে আমার জন্য না, গুগলও তাই বলছে। ম্যাগি, মোমো, ডিম সিদ্ধ সবকিছু অর্ডার দেওয়া হয়ে গেছে, ওগুলো তৈরি হতে থাকুক। ততক্ষণ তোমরা একটু এই জায়গাটার ড্রোন ভিউর মজা নাও, ড্রোন ওড়াবো। आंसू की बारिश, सपने भी टूटे, हुआ दिल से आशिश, किसी मोड़ पर भी मिल जाएंगे हम, खुद से बातें करते। ড্রোন ওড়ানো কমপ্লিট। কেমন লাগলো ড্রোনের ক্লিপটা? এই জায়গাটার ভিউটা দেখালাম, মানে যেখানে আর কি এখন আছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আপাতত আমাদের ম্যাগি আর মোমো চলে এসেছে, এবার ডিম সিদ্ধ খাবো। হয়ে গিয়ে বয়েল। পাহাড়ে এসে মোমো দিয়ে ব্রেকফাস্ট না করলে পাহাড় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এরা যে মোমো কি লেভেলের বানায়, এদের হাতে জাদু আছে, মানে আলাদাই টেস্টি বানায়। আমরাও ম্যাগি খাই বাড়িতে, কিন্তু এরা যে কি সুন্দর বানায়, কি মশলা দিয়ে বানায় জানি না, এত সুন্দর বানায় না। সেরা। ডিম সিদ্ধগুলো কিভাবে সাজিয়ে দিয়েছে দেখো, ডিম সিদ্ধ অর্ধেক কেটে তার উপরে পেঁয়াজ, ধনেপাতা, মশলা সবকিছু দিয়ে দিয়েছে। ওফ, কি সুন্দর লাগছে, দারুণ গার্নিশ। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখানে 35 থেকে 40 মিনিট কাটালাম। পাহাড়ের রং বেরঙের বাড়িগুলো দেখতে যে কি সুন্দর লাগে, আমার দারুণ লাগে। আর এখানে প্রত্যেকটা বাড়িতে দেখবে অনেক ফুল চারা থাকে, ফুল গাছ, তো এটা আমার দেখতে খুব ভালো লাগে। সামনে দেখো, দেখতে পাচ্ছ হলুদ রঙের ফুল, গাঁদা ফুল, প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে। সামনে মেঘ দেখো জমে গেছে, একটু পরেই তোমরা মেঘের সাথে আলাপ করে নিও। হা হা হা, মেঘের দেখা পেয়ে গেছি। ঠান্ডা আস্তে আস্তে আমাদেরকে কাবু করে নিচ্ছে। এই দেখো মেঘ, দেখো কিভাবে ছুটে চলেছে,
ক্যামেরাতে কতটা কি দেখতে পাচ্ছ জানি না, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি মেঘের দেখা মিলল। আমাদের বাইক রাইড করে পাহাড় ভ্রমণের প্রথম মেঘ দর্শন। এই রাইডিং গ্লাভসের ভেতরে যদি একটা করে নর্মাল গ্লাভস পরা যায় তাহলে মনে হয় ভালো হয়, তাহলে ঠান্ডাটা আর একটু কম লাগবে। কারণ রাইডিং গ্লাভসের ভেতরে ফুরফুর করে ঠান্ডা বাতাস ঢুকছে, আমার অসুবিধা হচ্ছে, হাতটা যেন জমে যাচ্ছে। এই তো টয় ট্রেন, আহা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন এন্টার করলাম সোনাদাতে এন্টার করে ফেলেছি। সোনাদার পরে ঘুম রয়েছে, দার্জিলিং রয়েছে, তবে সোনাদার এখানে একটুখানি আমাদের দরকার রয়েছে। খুব ঠান্ডা লাগছিল, তো তার জন্য এই রাইডিং গ্লাভসের ভেতরে আরও একটা গ্লাভস পরলাম। এই গ্লাভসটা পরার পরে রাইডিং গ্লাভসটা আমি পরতে পারবো। পুরো কনকন করছিল হাত। এবার এই গ্লাভসটা পরার পরে রাইডিং গ্লাভস পরলে একটা আলাদাই শান্তি পাবো। কারণ গাড়ি চালানোর সময় যদি আঙুলগুলো ঠিক না থাকে, ঠান্ডা ফুরফুরে বাতাস ঢুকছিল তো কনকন করছিল। যাই হোক, 100 টাকা করে 2 পিস কিনে নিলাম আমার এবং ওর। চলো আবার জার্নি শুরু করি। সোনাদার বাজারে পেয়ে গেছিলাম, গ্লাভসটা পেয়ে খুব ভালো হয়েছে, কারণ মারাত্মক ঠান্ডা লাগছিল। এমনিতেই ডিসেম্বরের শহরকে আমরা ত্যাগ করে পাহাড়ে এসেছি, আর ডিসেম্বরে পাহাড়ে এসেছি মানে বুঝতে পারছো, এমনি সময় ঠান্ডা লাগে পাহাড়ে, আর এখন ডিসেম্বর। এটা হলো সোনাদার টয় ট্রেন স্টেশন, যেটা আর কি 1893 মানে 1893 সালে স্থাপিত হয়েছে, ব্রিটিশ আমলে। চারিপাশটা দেখতে পাচ্ছ মেঘ আর কুয়াশায় আবদ্ধ হয়ে গেছে। মেঘ আর কুয়াশা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা আলাপ করছে, আর আমরা সেই প্রেম ভালোবাসা আলাপের মাঝখান দিয়ে যাচ্ছি। কিভাবে মেঘগুলো উঠছে দেখো সামনে দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মেঘ কুয়াশা, তারা আপন মনে একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে। কি অপরূপ সুন্দর এই দৃশ্য। তোমরা শুধু এই সিনারিটা দেখো, কুয়াশা ভেজা রাস্তার পাশ দিয়ে কি সুন্দরভাবে পাইন গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর ওই দেখো মেঘ আর কুয়াশা কিভাবে পাইন গাছের পাতার মধ্যে লুকিয়ে যাচ্ছে। আহা হা, এই রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে, পুরো মায়াবী। মনে হচ্ছে এখানেই 10 বার ইউটার্ন নিতে নিতে ঘুরেই চলি। আমার তো বেশ দারুণ লাগছে রাস্তাটা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। মেঘগুলো কিভাবে ছুটে চলেছে দেখো আপন বেগে, দারুণ লাগছে। আর এই পাহাড়ি রং বেরঙের বাড়ি, ফুল গাছ, সুন্দর। এখান থেকে ঘুম স্টেশন মাত্র 1 কিমি, আর বাতাসিয়া লুপ 3 কিমি, এবং দার্জিলিং মাত্র 9 কিলোমিটার। ভাবতে পারছো আমি বাইক চালিয়ে দার্জিলিংয়ে চলে এসেছি। দার্জিলিং বস, মানে আমার নিজের প্রতি একটা অন্যরকম প্রাউড ফিল হচ্ছে যে আমি পেরেছি বস, পারবো। মানে আমি কেন, তুমিও পারবে, শুধু ইচ্ছা শক্তিটা থাকতে হবে। সমস্ত কাজই সবাই পারে, শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকা দরকার। যাই হোক, আমরা ঘুমে চলে এসেছি, ঘুমে এন্টার করলাম। এই সেই ব্রিটিশ আমলের ঐতিহাসিক হেরিটেজ ঘুম স্টেশন। তার পাশ থেকে এখন আমি বাইক চালিয়ে যাচ্ছি। এতদিন গাড়িতে করে এইসব জায়গায় ঘুরেছি 4 চাকায় করে, আর এখন নিজের বাইকে করে এইসব জায়গায় ঘুরছি। এর থেকে বড় প্রাপ্তি, শান্তি আর কিছু হতে পারে? এই স্টেশনটা সব থেকে ওপরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এখন আমরা বাতাসিয়া লুপের আন্ডারে আছি। এই জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত জায়গা। আমরা যখন দার্জিলিংয়ে আসি তখন দেখি এখানে চারিপাশে যে হোটেল বাড়ি এগুলো বেশ মানে কি বলে প্রসিদ্ধ। এখানে একটু হাইফাই আর কি, যেটা আর কি আমি বলতে চাইছি, হাইফাই কোয়ালিটির। ওয়েলকাম টু দার্জিলিং। চলো আমরা ঘুমকে বাতাসিয়া লুপকে টাটা বলে এখন আমরা দার্জিলিংয়ে প্রবেশ করলাম। দার্জিলিং এখান থেকেই দেখো, এই হচ্ছে একটা জ্বালা। সামনে গাড়িটা হট করে থেমে গেল, তো তাই জন্য আমাকেও থেমে যেতে হলো। কিচ্ছু করার নেই, এই পাহাড়ি রাস্তায় এরকম হবে, কারণ ওই পাশ থেকে গাড়ি আসবে, তোমাকেও সাবধানে চালাতে হবে। যেহেতু দার্জিলিংয়ের এখানে কনজেস্টেড এরিয়া, ন্যারো রাস্তা এবং
লোকজনের জমায়েত অনেক বেশি, গাড়ি ঘোড়া প্রচুর, তো সেহেতু এই জায়গাতে একটু সময় লাগবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যেতে হচ্ছে, সামনে গাড়ি ঘোড়া রয়েছে। শান্তি, এই রোদ দেখে না, এই রোদটা যখন গায়ে লাগছে না শান্তি পাচ্ছি। একটু হালকা হালকা গরম লাগছে রোদের তাপে, ও শান্তি পাচ্ছি। নাহলে যেভাবে আমার হাতটা পুরো জমে গেছিলো, মানে আঙুলগুলো কি বলবো। आप पीछे जाइए, पीछे। हाँ, ये एक जाला कॉन्जेस्टेड एरिया, महिंद्रा जीप। ओफ, সেক্সি লাগে আমার এই জিপ গাড়ি, থার গাড়ি এগুলোকে দেখতে। এই টয় ট্রেন যাচ্ছে, ওফ কি ফিলিংস, কি মুহূর্ত ভাই। এটা এসি টয় ট্রেন, এটার মধ্যে সেই ঐতিহাসিক ব্যাপারটা নেই। এদিকে স্টিম ইঞ্জিন, এটা হলো সেই দার্জিলিং স্টেশন। এটার থেকে ঘুম স্টেশন কিন্তু অনেক ওপরে। মানে এখানে একবার ভুল করে যদি তুমি অন্য রাস্তায় ঢুকে যাও তাহলে গল্প আছে। এ ধুলো, ওরে বাপ রে বাপ, আমি ভেবেছিলাম শুধু ওপরে উঠতে কষ্ট, কিন্তু না, নিচের দিকে নামতে আরও বেশি কষ্ট। মানে পুরো খাড়াই রাস্তা তো, পুরে সর্বনাশ। রাস্তাটা দেখো শুধু কতটা ঢালাই, মানে মারাত্মক ঢালাই রাস্তা। কিভাবে যেতে হচ্ছে দেখো। বিজন বাড়ি जाने का रास्ता इधर से, थैंक यू। রে বাপ রে বাপ, কি ঢালাই গো। যদি এই রাস্তা দিয়ে উঠতে হয় ফেটে যাবে ভাই, ফেটে যাবে। কি মারাত্মক রাস্তা রে। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম আজ আমি জীবনের ঝুঁকি নিয়ে ভয়াবহ পাহাড়ি রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার করব। এই হলো সেই ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে রয়েছে ধূপপুকুনি ভয়। তবে অভিজ্ঞতা থাকলে বাইক রাইডারদের জন্য এই রাস্তা বেশ আনন্দময়, বিশেষ করে যারা অফরোডিং পছন্দ করে। আমিও অফরোডিং ভালোবাসি, তবে প্রথমবার পাহাড়ে অফরোডিং করছি, এটার ফিলিংস অন্যরকম ঠিকই, কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। বাপ রে বাপ, প্রচুর ঢালাই। এবার এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ভালোভাবে যেতে পারবে। এই যেমন আমার পাশেই দেখতে পেলে একজন যাচ্ছে, দেখো জোরে, এর এক্সপিরিয়েন্স আছে, তাই আমার নেই। তাই জন্য আমি আস্তে আস্তে যাব, কারণ বুঝতে পারছো ঢালাই রাস্তা, যদি ব্যালেন্স না করতে পারি তখন চাপ হয়ে যাবে। তো সেহেতু আস্তে আস্তে যাওয়াই ভালো। তোমরা হয়তো ভিডিওর ক্লিপ দেখে রাস্তার খাড়াই এবং ঢালু অংশগুলোকে অনুভব করতে পারছো না। যারা এরকম রাস্তা দিয়ে যাতায়াত করেছে তারা আশা করি আমার পরিস্থিতিটাকে রিলেট করতে পারছে। মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। এই দেখো চাপ হয়ে যাবে, আস্তে করে নামি। বাপরে, এ কি রাস্তা ভাই, কি ঢালাই এটা, তো মারাত্মক ডেঞ্জারাস রাস্তা। খুব সাবধানে নামতে হবে, কোনো তাড়াহুড়ো করলে হবে না। রে বাপ রে বাপ, এ কি রাস্তা এটা। আমি তো খাড়াইয়ে উঠছিলাম বলে আমার মন বলছিল চাপ হচ্ছে, কিন্তু এ তো নামা তো আরও কষ্টকর দেখছি। মানে খুব ব্যালেন্সের সাথে নামতে হচ্ছে। আর এখানে ম্যাপে কি গোল 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 করে দেখাচ্ছে, জানি না ভাই ভুল যাচ্ছি কি সঠিক যাচ্ছি। আমি তো আর কোনো রাস্তা পেলামই না, কিন্তু এখানে না ঠিকই যাচ্ছি হয়তো। এখানে আবার নড়বি না, হ্যাঁ একদম নড়বি না এইসব রাস্তায়, খুব ব্যালেন্সের সাথে নামতে হচ্ছে। বাপরে, হাত টাত ব্যথা হয়ে গেল পুরো, কি জটিল রাস্তা এটা। বস, জীবনের ঝুঁকি নিয়ে বাইক রাইড করে ভ্লগ বানাচ্ছি, এর জন্য তো একটা লাইক ডিজার্ভ করি, তাই না? পারলে লাইকটাও করে দিও আর শেয়ারটাও করে দিও, তাহলে মোটিভেশন পেয়ে যাবো।
এই রাস্তায় গাড়ি চলছে না খুব একটা। ওরে বিজনবাড়ির রাস্তা রে, পুরোটাই হাত এবং পায়ের ব্রেকের ওপরে আমি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছি। ভীষণ বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা। কালকে শিলিগুড়ির ওখানে একজন আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, তো দাদাটা বলল যে বিজনবাড়ি যাচ্ছ প্রহ্লাদ, সাবধানে যেও, রাস্তা কিন্তু প্রচুর খারাপ। এইবার বুঝতে পারছি কেন বলেছিল। মারাত্মক ডেঞ্জারাস রাস্তা, ডবলে খুব চাপ, খুবই চাপ। সিঙ্গেলে তবু ট্যাকেল করা যায়, ডবলে প্লাস লাগেজ। আমি যদি আগে জানতাম যে বিজনবাড়ি যাওয়ার রাস্তা এরকম, আমি হয়তো কখনোই আমার প্রথম রাইডে বিজনবাড়িকে সিলেক্ট করতাম না। রে বাপ রে বাপ, কি রাস্তা এটা, মারাত্মক খারাপ রাস্তা। ও একটুখানি জিরিয়ে নেই, একটু এখানে দাঁড়িয়ে নেই। ম্যাপে পুরো সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে আছে, দেখো কিছুই বুঝতে পারছি না এখানে কিভাবে যাব আমি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি। দেখাচ্ছে সোজা, আবার কখনো দেখাচ্ছে এই পাশের রুট। আমি কাউকে একটু শুনি, লোকাল কাউকে জিজ্ঞাসা, এক্সকিউজ पूछ बिजनबाड़ी किधर है? सामने है। थैंक यू सर। वाह की चाप, কোথায় পড়ে গেল? বিপদ যখন আসে সব একসঙ্গে শুনতে শুনতেই যাব, কারণ আমি ম্যাপের কিচ্ছু বুঝতে পারছি না। মাথা মুন্ডে দেখো যা পাত্তা হয়ে যাচ্ছে। মানে বিজনবাড়ির এই রাস্তাতে যে উঠতে পারবে এবং নামতে পারবে, আমি মনে করি দার্জিলিংয়ের সব রাস্তায় সে যেতে পারবে, কারণ রাস্তাটা ভাই হেভি ক্রিটিক্যাল রাস্তা। রাস্তা দেখেছো, এমনিতেই গড়ালো রাস্তা, তার উপরে আবার খারাপ। কি ক্রিটিক্যাল রাস্তা। ভগবান এক্সপিরিয়েন্স করতে দিয়েছে তো একেবারে সেই লেভেলের রাস্তা এক্সপিরিয়েন্স করতে দিয়েছে। ভগবান পুরো ফেটে যাচ্ছে, পুরো ফেটে হাতে চলে আসছে। মানে কি বলবো ভাই, রাস্তা দেখো, শুধু রাস্তাগুলো দেখো বুঝতে পারবে কেন আমি বলছি। আমি না কিছুই বুঝতে পারছি না। ওই যে হোমস্টের ম্যাপটা, সেই ম্যাপটা বারবার পেছন দিকে দেখাচ্ছে, সামনের দিকে দেখাচ্ছে, মানে এদিক ওদিক করে দেখাচ্ছে। বুঝতে পারছি না যে আসলে কোন দিকে যাচ্ছি আমি। বিজনবাড়ি তো যাচ্ছি বস, কিন্তু কোথায় যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। এখানে একটু দাঁড়িয়ে যাই, আর পাচ্ছি না। অনেক সময় পরে রাস্তা পেলাম একটু দাঁড়ানোর জন্য। ওরে বাপরে, হাত ফাদার দিচ্ছে না, এগুলো পুরো টান ধরে গেছে। রাস্তাটা দেখলে তো পুরো ফেটে গেছিল বস, মানে পুরো ফেটে গেছিল। যাই হোক একটা এক্সপিরিয়েন্স হলো। আমার পেছনে তো বসেছিল, কেমন হচ্ছিল? মানে ভীষণ, সত্যি তাই ভীষণ ভয় লাগছিল। আমার তো প্রথমে লিটারালি ভয়ই লাগছিল, তারপরে ভাবলাম যে না আমি পারবো। আমার মধ্যে একটা মোটিভেশন আনলাম নিজে থেকে, তারপরে অনেকটা এগিয়ে এলাম। এখান থেকে আরো 1 ঘন্টা মতো সময় লাগবে। ওই 50 মিনিট মতো দেখাচ্ছে, 16 কিমি দেখাচ্ছে, মানে কখনো 12 কিমি 13 কিমি, কখনো 22 কিমি এরকম দেখাচ্ছে। মানে গুগল ম্যাপের ভরসায় যদি তোমরা পাহাড়ে আসো, তাহলে পাহাড়ে তোমাকে গুগল ম্যাপ ঝুলিয়ে দেবে আর কি। আমরা যে নিচে যাব, তারপরে আবার আরো একটা পাহাড়ের ওপরের দিকে উঠে তারপরে গিয়ে বিজনবাড়ির সেই হোমস্টে যেখানে আমরা আর কি থাকবো। যাই হোক এখন 1টা বাজে, 1:15 মতো। এখানে ছবি টবি তুললাম ইনস্টাগ্রামে ছাড়ার জন্য আর থাম্বনেল বানানোর জন্য আর কি। জয় মা দুর্গা, হর হর মহাদেব, জয় মা তারা। বেশ অনেকটা সময় কাটালাম, আধা ঘন্টা এখানে সময় কাটিয়েছি। একটু ছবি টবি তুললাম, একটু রেস্ট নিলাম, কারণ বুঝতেই পারছো ফার্স্ট টাইমের জন্য এরকম রাস্তা ফেস করছি, তো সেখানে একটু প্রবলেম তো হবেই। এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাকে ক্রস করে তারপরে লেফট সাইডে যেতে হবে। আর তোমরা রাইট সাইডে একটা ভিউ দেখো জাস্ট, ও হর হর মহাদেব। এখানে একটা বাবা মহাদেবের
মূর্তি রয়েছে, কি বড় ভাই রে, এইটা একটা সার্থকতা এনে দিল। আর এখানে দেখতে পাচ্ছ নিচে তিস্তা নদী বয়ে চলেছে, আর তার পাশেই বাবা মহাদেবের মূর্তি। এই সামনে কি এটা, অফ রোডিং তো কাম সেরেছে। এই কি রাস্তা, তো মারাত্মক ভয়ানক রাস্তা। চলো, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে আমরা যাচ্ছি, এবার ওপরের দিকে উঠতে হবে। তবে তোমরা আমাকে কমেন্টে একটা কথা বলো, তোমাদেরকে আজকে আমি যে ভিউগুলো দেখাচ্ছি সেগুলো কেমন লাগছে। এখানে একটু সাবধানে যেতে হবে, ভিউর মজা পরে হচ্ছে, আগে এখান থেকে যাই। কারণ লেফট সাইডে খাদ রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি যে ধস নেমে নেমে রাস্তাটা ছোট হয়ে গেছে। বিজনবাড়ি, বিজনবাড়ি, হ্যাঁ সিধা। বিজনবাড়ি সোজা বলছে। আমি যতটা ভাবলাম, মানে যতটা বুঝলাম আর কি, যে খাঁড়াই রাস্তা থেকে নামার থেকে ওঠাটা বেশি সহজ, কারণ নামাতে বেশি কষ্ট। বাপরে বাপ, খাঁড়াই রাস্তা হোক কিন্তু এই খারাপ থাকলে চাপ হয়ে যায়। দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতি কি, ধস নেমে কি হচ্ছে। এই এখানে স্লিপ আছে, ওরে বাপরে কি রাস্তা এটা। বাপরে, পাহাড়ে বাইক রাইড করা নট এ জোক ব্রো। এখান থেকে আর দেখাচ্ছে 6 কিমি, তার মানে অনেকটাই এখনো। বাহ, এখানে তো বেশ অনেক দোকান, আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে বস। রাস্তা খারাপ হলে কি হবে ভাই, অ্যাডভেঞ্চার রয়েছে, বিভৎস অ্যাডভেঞ্চার রয়েছে, যেই অ্যাডভেঞ্চারটা আমরা চাই। হ্যাঁ, তবে সেফলি, মানে সেফটি তো থাকতেই হবে বস, কারণ সেফলি সব কিছু করা উচিত। যাই হোক, আমরা ফাইনালি বিজনবাড়ি চলে এসেছি। বিজনবাড়ির মধ্যে আছি, হোমস্টে ঠিক এখানেই রয়েছে, দেখাচ্ছে তো এখানেই। এখানে একটু কল করে নিই। হোমস্টে থেকে একজনকে পাঠিয়েছে, এই যে সামনে দেখতে পাচ্ছ, ব্লু কালারের জ্যাকেট পরা আর হিমালয়ান বাইক চালাচ্ছে। হিমালয়ান বাইকের জন্য এইসব রাস্তা সেরা, দারুণ অফরোডিং। আহা হা, কি রাস্তা, অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা, সেরা রাস্তা। এখানে গাছ কাটছে, তো দারুণ অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গা। ওয়াও, সেক্সি জায়গা ভাই। ওই যে কষ্ট করলে কেষ্ট মেলে, ফাটাফাটি জায়গা। ওয়াও, এখানে বাবা মহাদেব আছে, সুন্দর লোকেশান, পাহাড়ের একদম নিচে, পাশ দিয়ে নদী যাচ্ছে, নদীর ভিউ পাবো। যাই হোক, আগে লাগেজ ট্যাগেজ খুলি, তারপরে কথা বলছি। 2080 শুরু করেছিলাম 1991 দিয়ে, তার মানে এদিকে 80 আর ওদিকে 9, 89 কিমি বাইক চালিয়েছি। সকাল 7:50 বেরিয়েছিলাম, এখন 2:24। বুঝতে পারছো 89 কিমি বাইক চালাতে গিয়ে। এই হলো আমাদের আজকের হোমস্টে বিজনবাড়ির। দারুণ জায়গা, স করে আওয়াজ পাচ্ছ, ওটা হলো নদীর। আর এই যে দেখতে পাচ্ছ, ওফ কি সুন্দর জায়গা। এরকম ছোট্ট করে একটা ব্রিজ আছে, এরকম একটা রুম, নিচে দেখতে পাচ্ছ ওই যে নদী বইছে জল। আহা হা, দারুণ লোকেশন, দারুণ, কি সুন্দর জায়গা, পুরো মনটা খুশি হয়ে গেল। এই যে রুম, 2টো বেড রয়েছে, একটা গাছ উঠে গেছে রুমের ভেতর দিয়ে, এখানে বসার জায়গা রয়েছে। ওয়াও, ঘরটা পুরো কাঠ দিয়ে তৈরি। আর এর যে মেন বিশেষত্ব, খোল ওটা, এই দেখো, ওয়াও, এই যে ব্যালকনি থেকে যে ভিউটা ভাই, অসাধারণ লেভেলের ভিউ ভাই রে ভাই। ও কি সেক্সি জায়গা,
দারুন দারুন। এই যে এতক্ষণ জার্নি করে আসলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড আছি, কিন্তু এই দৃশ্যটা দেখে, ব্যালকনি থেকে এই ভিউটা দেখে বস সব কষ্ট যেন দূর হয়ে গেল। দারুণ লাগছে। যাই হোক, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। জায়গাটার আমি একটা ভিউ তোমাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন জাল ফেলে মাছ ধরছে। এই যে দেখতে পাচ্ছ, মাছ পড়েছে কিনা জানি না। আহা, দারুণ লাগছে, দারুণ। আমার জায়গাটার প্রতি না একটা আলাদাই ভালোবাসা এসে গেছে। একটু স্নান করে ফ্রেশ হলাম, জাস্ট অ্যামেজিং লাগছে, মানে আলাদাই ফিলিংস লাগছে। আর এত সুন্দর জায়গা বস। এই যে দেখতে পাচ্ছ এরকম রুম, তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে, এরকম পাহাড়ের মাঝখানে, মানে জাস্ট দারুণ দারুণ। বিজন বাড়িটাকে পাখির চোখে ঠিক কেমন লাগে সেটা তোমরা একবার ড্রোন ভিউতে দেখে নাও। বিজন বাড়ির এখানে আমরা আছি একদম নদীর সাইডে। এখানে কয়েকটা মাত্র হোমস্টে রয়েছে। আর যে তোমাদেরকে দেখালাম একটু দূরের দিকে অনেকটা হচ্ছে কনজেস্টেড মতো, অনেক হোমস্টে দেখতে পেলে, অনেক বাড়ি দেখতে পেলে, ওটা হচ্ছে ঠিক আমরা যেদিক থেকে এলাম ওই দিকটা থেকে শুরু আর কি বিজন বাড়ি। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের একটা মূর্তিও রয়েছে, খুব সুন্দর। যাই হোক, খুব খিদে পেয়েছে। সেই ব্রেকফাস্ট করেছিলাম ম্যাগি, মোমো, ডিম সিদ্ধ এইসব খেয়ে, তাছাড়া ওই ড্রাই ফ্রুট কিছু খেয়েছিলাম, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। এখন একটু ভাত খাবো। বাঙালি ভাই, ভাত না খেলে না ঠিকঠাক জমে না। চলো একটু ভাত খেয়ে নিই, তারপরে কথা হবে। এই হোমস্টেতে পোষ্য 3টে কুকুর রয়েছে, মানে নেকড়ে বাঘের মতো সাইজ। ভাই আমি প্রথমে মনে করছিলাম যে নেকড়ে বাঘ নাকি, মানে দেখো সাইজ দেখো, পুরো নেকড়ে বাঘের মতো। 10 पे টার্গেট होना चाहिए। নেই হুয়া। হোমস্টের পাশ থেকে যে নদীটা বয়ে চলেছে ওটা হলো রঙ্গিত রিভার। এই রঙ্গিত রিভারটা এখান থেকে বয়ে গিয়ে তিস্তা নদীর সঙ্গে জয়েন হচ্ছে। এই জায়গাটা কেমন সেটা আমি ড্রোনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, তো আর এক্সট্রা করে তোমাদেরকে ক্লিপের মাধ্যমে দেখানো কিচ্ছু নেই, ওপর থেকে তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভাল লেগেছে। এই যে সেই রঙ্গিত রিভার যেটা বয়ে চলেছে হোমস্টের পাশ থেকে, আমাদের যে কটেজ, সেই কটেজের ব্যালকনি থেকে আমরা খুব সুন্দর ভিউর মজা নিচ্ছি। এই নদীর প্রত্যেকটা কটেজের, প্রত্যেকটা রুমের ব্যালকনি থেকে তোমরা এখান থেকে নদীটাকে দেখতে পাবে। কি সুন্দর, আহা হা, দারুণ ভিউ, দারুণ। আমি জাস্ট রুমটার প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর জায়গায়। মানে এই যে আমরা যাচ্ছি, এখানে কিন্তু মাটির ওপরেই এই লোহার একটা ব্রিজ করা, তারপরে গিয়ে কাঠ দিয়ে বানানো, মানে নিচে কিন্তু মাটি কিন্তু রয়েছে অনেক নিচে, মানে বলতে পারো সেই ট্রি হাউসগুলো হয় না, সেই ট্রি হাউসের মতোই দেখতে কাইন্ড অফ। মানে এত সুন্দর লাগছে, দেখো আহা হা, কি সুন্দর। পুরো সাজানো গোছানো হোমস্টে, চারিপাশটা দারুণ দারুণ। পাহাড়ের কোলে পাদদেশে এত সুন্দর একটা রুমে আমরা থাকবো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা, আর আমাদের এখানে দেখতে পাচ্ছ সান্ধ্যকালীন পেট পুজোর জন্য চলে এসেছে। লিকার চা রয়েছে এখানে, আর এখানে রয়েছে ভেজিটেবল পকোড়া। ভেতরে বাঁধাকপি, আলু, কাঁচা লঙ্কা দিয়ে একটা পকোড়া বানিয়েছে, ভেজিটেবল পকোড়া। শান্তি। আদা দিয়েছে, আর এই শীতের সময় মানে ঠান্ডার সময় আদা চা না খুব উপকার করে। আমরা একটু বারবিকিউ অর্ডার করেছিলাম, বারবিকিউ চলে এসেছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা ছিল বিজন বাড়ি আসার যে জার্নি সেটা, এবং বিজন বাড়ি এসে তোমাদেরকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। ওইটুকু সময়ের মধ্যে আর কি দেখাবো বলো। স্নান করতে করতে 4টা সাড়ে 4টা বেজে গেছিলো, তারপর ড্রোন ওড়ালাম, তারপর যা দেখানো দেখালাম আর কি। তো যাই হোক, আজকের এপিসোডটা এই পর্যন্ত। দেখা হবে 3rd এপিসোডে, মানে তাকদায় যাবো আমি কালকে। ঠিক আছে।